students, welcome to my channel Biology Easy. আজকে আমি তোমাদের পড়াবো মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার থেকে একটি ছোট্ট অংশ যার নাম প্রতিবর্তক ক্রিয়া। প্রতিবর্তক ক্রিয়া কি এটি বলার আগে চলো তোমাদের কিছু উদাহরণ দিয়ে দিই। যেমন ধরো আমি রান্না করছি, রান্না করতে করতে হঠাৎ গরম কোনো পাত্রে আমার হাত পড়লো। আমি কি করব? তৎক্ষণাৎ হাতটি সরিয়ে নেব। অথবা ধরো কোনো লোভনীয় খাদ্য দেখলাম, আমার কি হবে? জিভে জল চলে আসবে। সন্ধেবেলা ধরো আমি ফুচকার দোকানের পাশ দিয়ে যাচ্ছি, আমি হয়তো তাকালামও নয় দিকে, কিন্তু গন্ধটা যেই নাকে এলো আমার মুখে জল চলে আসলো। অথবা ধরো আমি খালি পায়ে মাঠে দৌড়চ্ছি, হঠাৎ পায়ে আমার কাঁটা ফুটে গেল, আমি কি করলাম? পাটি তৎক্ষণাৎ মাটি থেকে সরে এলো। এই যে দেখো, গরম কোনো কিছুতে হাত দিলে হাত সরিয়ে নেওয়া, বা লোভনীয় খাদ্যের দর্শনে যে লালাক্ষরণ হওয়া, বা পায়ে কাঁটা ফুটলে পাটি যে মাটি থেকে সরে এলো, এগুলো কিন্তু একটা আমাদের অনৈচ্ছিক প্রতিক্রিয়া। মানে মানে এগুলোর জন্য আমরা কিন্তু ভাবি না, মানে চট করে এগুলো হয়ে যায়, তাই তো? তাহলে এই যে অনৈচ্ছিক একটা প্রতিক্রিয়া বা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া নিজে নিজেই হচ্ছে, এই ধরনের ঘটনাগুলোকে আমরা বলবো প্রতিবর্তক ক্রিয়া। ঠিক আছে? তাহলে আমরা দেখে নিই সংজ্ঞাতে কি বলেছে। প্রাণীদেহে বিভিন্ন যে উদ্দীপনা, বা আমরা বলতে পারি প্রাণীদেহের নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে, বা বলতে পারো সংজ্ঞাবহ উদ্দীপনার প্রভাবে যে স্বতঃস্ফূর্ত, মানে নিজে নিজেই, তাৎক্ষণিক, মানে সঙ্গে সঙ্গে, ও অনৈচ্ছিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তাকেই বলা হয় প্রতিবর্তক ক্রিয়া। ঠিক আছে? উদাহরণ তো আগেই বললাম। এইবার এই যে প্রতিবর্তক ক্রিয়া, এটা কি? এই প্রতিবর্তক ক্রিয়া কিন্তু সঙ্গে সঙ্গে ঘটছে, মানে তৎক্ষণাৎ, খুব কম সময়ের মধ্যে ঘটে। তো এই ঘটনাগুলো কিন্তু মস্তিষ্কের পরিবর্তে সুষুম্না কাণ্ডের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে? মানে প্রধানত আমরা বলতে পারি যে সুষুম্না কাণ্ড দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তাহলে চলো আমরা দেখে নিই প্রতিবর্তক ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো, কি কি বৈশিষ্ট্য বলছে? যে প্রতিবর্তক ক্রিয়া কিন্তু অনৈচ্ছিক। অনৈচ্ছিক মানে এটা কিন্তু আমরা ইচ্ছে করে কোনো রেসপন্স করছি না। গরম কিছুতে হাত পড়লো, আমি হাতটা আপনা আপনি সরিয়ে নিলাম, এটা আমার ইচ্ছার কিন্তু মানে ইচ্ছা অনুযায়ী হয়নি। তারপরে কি? অনৈচ্ছিক। নেক্সট হচ্ছে, দেখো, প্রতিবর্তক ক্রিয়া মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে। মানে এই যে উদাহরণগুলো বললাম তোমাদেরকে, এখানে আমরা দেখছি যে মস্তিষ্কের কিন্তু ডাইরেক্ট কোনো নির্দেশ এখানে আসছে না। ঠিক আছে? সুষুম্না কাণ্ড কিন্তু তৎক্ষণাৎ রিপ্লাই গুলো দিচ্ছে। ঠিক আছে? তাহলে সেকেন্ড পয়েন্ট বলেছে কি, প্রতিবর্তক ক্রিয়া মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে। বা আমরা এখানে একটা শব্দ অ্যাড করতে পারি যে প্রতিবর্তক ক্রিয়া প্রধানত মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে, তবে মনে রাখতে হবে কখনো কখনো কিন্তু মস্তিষ্কের সাহায্য দরকার হয়, তবে সেটা অনেকটা জটিল ব্যাপার। আচ্ছা, নাম্বার 3 তে কি বলেছে? যে বেশিরভাগ প্রতিবর্তক ক্রিয়াই সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা জানতে পারছি কি, যে প্রতিবর্তক ক্রিয়া অনৈচ্ছিক, প্রধানত মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটছে, এবং বেশিরভাগ প্রতিবর্তক ক্রিয়ায় সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেখো, এখানে কিন্তু বলে দিল বেশিরভাগ প্রতিবর্তক ক্রিয়ায় সুষুম্না কাণ্ড দ্বারাই নিয়ন্ত্রিত হয়, মানে যেগুলোতে আমাদের চিন্তা ভাবনা দরকার হচ্ছে না, শুধু চট করে আমরা রিপ্লাই করলেই হবে, তো সেইগুলো হচ্ছে কি সুষুম্না কাণ্ডের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে এবার চলো আমরা চলে আসছি প্রতিবর্তক ক্রিয়ার প্রকারভেদ, মানে প্রতিবর্তক ক্রিয়া কত রকম। রুশ বিজ্ঞানী আইভান প্যাভলভ প্রতিবর্তক ক্রিয়াকে দুটো ভাগে ভাগ করেছেন। কি কি ভাগ? যেমন জন্মগত এবং অর্জিত। ঠিক আছে? এই দুটো ভাগ হচ্ছে প্রতিবর্তক ক্রিয়ার ভাগ। প্রতিবর্তক ক্রিয়ার ভাগগুলো কি কি? প্রথম ভাগ হচ্ছে জন্মগত প্রতিবর্তক ক্রিয়া, এবং সেকেন্ড হচ্ছে অর্জিত প্রতিবর্তক ক্রিয়া। রুশ বিজ্ঞানী আইভান
প্যাভলভ কিন্তু প্রতিবর্ত ক্রিয়াকে দুভাগে ভাগ করেছেন। আচ্ছা, জন্মগত প্রতিবর্ত ক্রিয়া মানে কি? যে সমস্ত প্রতিবর্ত ক্রিয়াগুলো আমরা পূর্বপুরুষ থেকে পেয়েছি, যেগুলো স্থির এবং কোনো শর্তের অধীন নয়, তাদেরকে জন্মগত বা শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে। মানে কিরকম, আমি বুঝিয়ে দিচ্ছি। যে সমস্ত প্রতিবর্ত ক্রিয়া পূর্বপুরুষ থেকে আমরা পেয়েছি, স্থির মানে কোনো সময় এটা পরিবর্তিত হবে না, চেঞ্জ হবে না কখনোই, এবং কোনো শর্তের অধীন নয়, মানে আমাদের কোনো প্র্যাকটিস করতে হবে না, তাদেরকে আমরা বলবো জন্মগত। যেমন উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হয়ে যাওয়া, মানে ধরো আমি রাস্তা দিয়ে হাঁটছি রাত্রিবেলা, তো উল্টো দিক থেকে যে গাড়িটা আসছে তার জোরালো হেডলাইটে আমার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে চোখটা বন্ধ করে নিলাম, এটা কিন্তু আমি পূর্বপুরুষ থেকেই আমি পেয়েছি, এটা আমার অলরেডি আমি জানতাম। এমন নয় যে আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে যে আহ যে দেখো রাস্তা দিয়ে যখন হাঁটবে চোখে আলো পড়লে চোখ বন্ধ করে নেবে, তা তো নয়। এটা আমাকে কেউ শেখায়নি, এটা আমার মধ্যে ছিলই জন্ম থেকে, তাই এটা জন্মগত। তারপরে কি বলছে স্থির কেন? মানে আমি ধরো আজকে চোখ বন্ধ করে নিলাম, আবার 5 বছর পরে, 10 বছর পরে আমার চোখে আলো পড়লে আমি তখনও বন্ধ করে নেবো, তার মানে এটার কোনো চেঞ্জ হবে না। আর এমন নয় যেটা আমাকে প্র্যাকটিস করতে হবে। আমি কি বাড়িতে প্র্যাকটিস করবো চোখে আলো ফেলে চোখ বন্ধ করে নেব? প্র্যাকটিস করব? কোনো প্র্যাকটিসের দরকার নেই। তাই জন্য এটা হচ্ছে জন্মগত বা শর্ত নিরপেক্ষ, মানে কোনো শর্তের কোনো প্রয়োজন নেই, কোনো শর্ত থাকবে না এখানে, তাই জন্য এটা জন্মগত। আর কি একটা এক্সাম্পল দিয়েছি দেখো, জন্মের সাথে সাথে শিশুর স্তন্যপানের ইচ্ছা। তাহলে যে শিশুটি জন্মালো তার জন্মের সাথে সাথে স্তন পান করার যে ইচ্ছা, সেটাও জন্মগত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পড়ে। নেক্সট চলে আসছি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। অর্জিত মানে যেটা জন্মগত নয়, আমাকে বারবার প্র্যাকটিস করতে হয়েছে, প্র্যাকটিস করে অর্জন করতে হয়েছে। ঠিক আছে, তাহলে বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয় এবং নির্দিষ্ট শর্তের অধীন, তাদেরকেই আমরা বলবো অর্জিত বা শর্তাপেক্ষ বা শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। মানে ধরো শিশুর কথা বলতে শেখা, হাঁটতে শেখা, আমরা যে কবিতা মুখস্থ করি বা বাদ্যযন্ত্র বাজানো, গান গাওয়া, সাইকেল চালানো, এগুলো সবই হচ্ছে অর্জিত। মানে ধরো আমি সিনথেসাইজার বাজানো শিখছি, তাহলে আমি শিখছি শিখছি শিখছি, তাই আমি বাজাতে পারছি। কিন্তু একটা সময় পরে যখন আমি অনেক দিন ধরো বাজাবো না, আমি দেখবে যে সময় পরে আমি ভুলে যাব। তার মানে এখানে প্র্যাকটিসটা দরকার। ঠিক আছে, শিশুর কথা বলতে শেখা, এই যে শিশুর পাশে আমরা ধরো কথা বলি, আমি বাংলায় কথা বললে শিশুটি বাংলা শিখবে, আমি যদি ইংলিশে কথা বলি তাহলে শিশুটি ইংলিশে কথা বলা শিখবে। এই যে কথা বলা শেখা, এটাও কিন্তু অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পড়ে। ধরো আমি ক্লাস 10-এ অঙ্ক করছি, ঠিক আছে, আমি অঙ্ক রোজ প্র্যাকটিস করছি, রোজ প্র্যাকটিস করছি, করতে 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 একটা সময় আসবে যে অঙ্ক দেখলেই আমি করে ফেলবো। কিন্তু ধরো তুমি অনেক দিন ধরে ওই অঙ্ক আর প্র্যাকটিস করছো না, তাহলে কি হবে, একটা সময় পরে কিন্তু তুমি আর অঙ্ক করতে পারবে না, বা পারলেও তোমার অনেক বেশি সময় লাগবে। তাহলে এগুলো হচ্ছে সবই অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার অধীন। এবার চলে আসছি প্যাভলভের পরীক্ষাতে। বিজ্ঞানী প্যাভলভ একটি কুকুরকে নিয়ে ওই অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার পরীক্ষা করেছিলেন। তিনি কি করতেন, একটি নির্দিষ্ট সময়ে একটি কুকুরকে খাবার দিতেন। ধরে নাও দুপুর 1টার সময় কুকুরকে খাবার দেওয়া হচ্ছে, ঠিক আছে। উনি কি করলেন, খাবার যখন দেবেন তার আগে একটি ঘন্টার ধ্বনি করতেন, ঘন্টা বাজাতেন বা বেল বাজাতেন। ঠিক আছে, আচ্ছা, প্রথমবার দেখো খাবার দেখলে কুকুরের কি হবে, লালাক্ষরণ হবে, এটা একটা কুকুরের সহজাত একটা ধর্ম, যে খাবার দেখলে কুকুরের লালাক্ষরণ হয়। প্যাভলভ কি করলেন, ধরো দুপুর 1টার সময় খাবার দেবেন, খাবার দেওয়ার আগে ঘন্টার ধ্বনি করলেন, তারপরে মানে বেল বাজালেন, তারপর খাবার দিলেন, খাবার দেখে কুকুরের লালাক্ষরণ হলো। এইভাবে উনি দিনের পর দিন একই সময়ে কি করলেন, বেল বাজাতেন, খাবার দিতেন, কুকুরের লালাক্ষরণ হচ্ছে। এরপর একদিন উনি কি করলেন, বেল বাজালেন, খাবারটি দিলেন না, কিন্তু খাবার না দিলেও দেখা গেল যে কুকুরের মধ্যে লালাক্ষরণ হয়েছে। তার মানে কি বলছে, তার মানে দেখো কুকুরটার তো একটা অভ্যেস হয়ে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে, অনুশীলন করে সে
এই প্রতিবর্ত ক্রিয়াটা অর্জন করেছে যে ঘন্টার ধ্বনি হচ্ছে, তার মানে খাবার আসবে এবং তার লালাক্ষরণ হচ্ছে। এই যে প্র্যাকটিস, এই যে দেখো ঘন্টার ধ্বনি শুনে কুকুরটির কিন্তু একদিন লালাক্ষরণ হয়ে গেল। তার মানে এটাই হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে? যেখানে কুকুরের সহজাত ধর্ম হচ্ছে খাবার দেখে লালাক্ষরণ, কিন্তু এই কুকুরটির মধ্যে কি অর্জন হলো, যে ঘন্টার ধ্বনি শুনেই কিন্তু কুকুরটি লালাক্ষরণ করছে। তাহলে এটি হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার একটা উদাহরণ। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমি চলে আসবো প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব কি। তোমাদেরকে আমি প্রতিবর্ত পথের যে আহ, ব্যাখ্যা সেটা আমি পরের ভিডিওতে বলবো। এখন আমি তোমাদের চলে আসছি প্রাত্যহিক জীবনে বিভিন্ন প্রতিবর্তের গুরুত্ব কি সেই সম্পর্কে বলবো। দেখো, ধরো আমি খাবার খাচ্ছি, খুব তাড়াতাড়ি আমি খাবার খাচ্ছি, এবার খেতে খেতে হঠাৎ করে কি হয়, আমরা খুব তাড়াতাড়ি খাবার খেলে, কিংবা ধরো অনেক সময় হয় কি আমরা ধরো কথা বলতে বলতে খাচ্ছি, তো অনেক সময় খাদ্যবস্তু শ্বাসনালীতে ঢুকে পড়ে, সাথে সাথে কি হবে, কাশি হবে, ফলে খাদ্যকণা শ্বাসনালী থেকে বাইরে বেরিয়ে আসবে। তাহলে এটা হচ্ছে একটা প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে? তার মানে ফার্স্ট হচ্ছে কি, আমরা যখন খাবার খাচ্ছি, খাবার গলাধঃকরণের সময় মানে খাবার গেলার সময় খাদ্যবস্তু শ্বাসনালীতে ঢুকে পড়লে সাথে সাথে কাশি হবে, যেটা একটা প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ, এবং এই কাশির ফলে খাদ্যকণাটা শ্বাসনালী থেকে বেরিয়ে আসবে। সেকেন্ড হচ্ছে কি, ধরো চোখে হঠাৎ ধুলোবালি পড়বে এরকম উপক্রম হয়েছে, ধরো রাস্তা দিয়ে হাঁটছি, তো একটা ঝড় শুরু হচ্ছে, ধুলো উঠছে চারিদিকে, তাহলে সাথে সাথে আমাদের কি হয়, চোখের পলক পড়ে, চোখের পাতা বন্ধ হয়ে যায় যাতে ধুলো চোখে না ঢোকে। এটাও কিন্তু প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। থার্ড হচ্ছে, ধরো নাকের মধ্যে হঠাৎ করে কোনো বিজাতীয় বস্তু, মানে কোনো ফরেন পার্টিকেল, বাইরে থেকে কোনো কণা যদি ঢুকে পড়ে, সাথে সাথে আমাদের হাঁচি হবে এবং ওই বিজাতীয় বস্তুটি বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে প্রাত্যহিক জীবনে বিভিন্ন প্রতিবর্তের গুরুত্ব। তাহলে ছাত্রীরা বা আমার স্টুডেন্টরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ কি, কি কি এর প্রকারভেদ, বৈশিষ্ট্য কি। ঠিক আছে? যদি কোথাও কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদেরকে উত্তর দেবো। ঠিক আছে? আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, ভালো করে কিন্তু পড়াশোনা করবে।